আমাদের বাস্তব জীবনে আমরা আসলে বিভিন্ন ধরনের গতি পড়াই বা বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আমরা ব্যবহার করি বা বিভিন্ন ধরনের গতি আমরা ইউজ করি। সো আমাদের জীবনে যে গতিগুলো আছে এই গতিগুলো কেমন বা এই গতিগুলো আসলে কিভাবে কাজ করে, সো এই গতিগুলো নিয়ে আমরা আজকের পুরো ক্লাস জুড়ে আলোচনা করতে যাচ্ছি। সো আসো আমরা প্রথমে একটু জেনে আসবো যে আমাদের লাইফে কি কি ধরনের গতিগুলো আছে। সো আমরা বিভিন্ন প্রকার গতি, এই যে গতির বিষয়টা আছে আমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন ধরনের গতি আছে। তার মধ্যে এক নম্বর যে গতিটা আছে সেটা হলো আমাদের সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। আর যেহেতু সরল রৈখিক মানে কি সোজা পথের সাথে রিলেটেড বিষয়, তার মানে মানুষ বাঁকা পথেও চলতে পারে। এই জন্য আমাদের এর সাথে রিলেটেড যে গতিটা সেটা হলো বক্রগতি নিয়ে আমাদের কাজ করতে হবে, বক্রগতি। এরপর আমাদের যে বিষয়টা আছে সেটা হলো আমাদের চলন গতি। চলন গতি জিনিসটা আছে। এরপর আমাদের একটা গতি আছে সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি আছে। এরপর আমাদের একটা গতি আছে পর্যায়বৃত্ত গতি বা পর্যাবৃত্ত, এটাকে পর্যায় বা পর্যায়বৃত্ত দুই ধরনের গতি বলে আর কি, পর্যাবৃত্ত গতি। এরপর একটা হলো আমাদের স্পন্দন গতি, স্পন্দন স্পন্দন অথবা এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি হচ্ছে দোলন গতি, স্পন্দন গতি অথবা দোলন গতি। এর বাইরে আমাদের আরেকটা মোশন আছে সেটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন অথবা তোমার হচ্ছে সরল সন্দিত স্পন্দন, সরল সন্দিত স্পন্দন। আর এই গতিগুলোর বাইরেও পৃথিবীতে কিছু বস্তু আছে যাদের হচ্ছে একাধিক গতি আছে, যাদের একাধিক গতি হয়, যাদের একাধিক গতি হয় এই গতিগুলোকে আমরা বলি হচ্ছে মিশ্র গতি বা জটিল গতি। সো এই গতিগুলোর বাইরেও আমরা কিছু গতি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মিশ্র গতি, মিশ্র গতি অথবা তোমার হচ্ছে জটিল গতি, মিশ্র গতি অথবা তোমার এটা হচ্ছে আমাদের জটিল গতি। তাহলে মোটামুটি আমাদের বাস্তব জীবনের সাথে এই যে গতিগুলো আছে, যে সরল রৈখিক গতি আছে, সরল রৈখিক গতি আছে, বক্র গতি আছে, চলন গতি আছে, ঘূর্ণন গতি আছে, পর্যাবৃত্ত গতি আছে, স্পন্দন বা দোলন গতি আছে, সরল সন্দিত স্পন্দন গতি আছে, এবং এগুলোর যে কম্বিনেশনটা আছে এই কম্বিনেশনের ফলে কিছু গতি তৈরি হয় যেগুলোকে আমরা হচ্ছে মিশ্র বা জটিল গতি বলি। আমাদের বাস্তব জীবনে এই এত প্রকারের গতি মোটামুটি আছে। তোমাদের পাঠ্য বইতে যে গতিগুলো আছে সেটা হচ্ছে আমাদের সরল রৈখিক গতিটা নিয়ে আলোচনা করা আছে, চলন গতি নিয়ে আলোচনা করা আছে, ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করা আছে, পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করা আছে, এবং স্পন্দন গতি নিয়ে আমাদের গতির এই অধ্যায়টাতে আলোচনা করা আছে। এবং এই সিম্পল হারমোনিক মোশন এটা নিয়ে তোমাদের মোটামুটি বেশি আলোচনা করা হয়েছে সপ্তম অধ্যায় তরঙ্গ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে তোমাদের কিন্তু একটু আলোচনা করা আছে। সো চলো আমরা বিভিন্ন ধরনের গতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আমাদের একেবারে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি নামের মধ্যেই কিন্তু বলা আছে সরল রৈখিক, তার মানে এই যে প্রথমে স আছে এই স দ্বারা বোঝাচ্ছি যে এটা একটা সহজ গতি হবে। ফিজিক্সের মধ্যে যত প্রকার গতি আছে সবগুলো গতির মধ্যে সবচেয়ে সিম্পল মোশন যেটা, সবচেয়ে সহজ গতি যেটা, এই সহজ গতিটার নাম হচ্ছে আমাদের, সবচেয়ে সহজ যে গতিটা আছে এই সহজ গতিটার নাম হচ্ছে সরল রৈখিক গতি। এটা মনে রাখার টেকনিক হচ্ছে তোমরা প্রথমে স আছে এই স দিয়ে মনে রাখতে পারো। এরপর সেকেন্ড যে বিষয়টা আছে যে সরল, সরল, এই সরল দ্বারা মনে রাখতে পারো যে এটা সরল পথ, সরল পথ। হ্যাঁ, সরল পথ মানে এই গতির পথ হবে সরল পথ অথবা বলতে পারো সরল রেখা। তার মানে অবশ্যই সরল রৈখিক গতি হতে গেলে মেইন যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা তোমার সরল রেখা বরাবর হওয়া লাগবে। হ্যাঁ, এরপর আবার রৈখিক, এই রৈখিকটাকে যদি ভাঙে আমরা, রৈখিক দ্বারা বোঝায় একটি মাত্র রেখা বরাবর, একটি মাত্র রেখা অথবা একটি মাত্র অক্ষ, একটি মাত্র রেখা কিংবা বলতে পারো একটি মাত্র অক্ষ। তাহলে যে সকল বস্তুর গতিগুলা একটি মাত্র অক্ষ অথবা একটি মাত্র রেখা বরাবর কাজ করে, হ্যাঁ, ওই সকল গতিগুলোকে আমরা বলবো হচ্ছে সরল রৈখিক গতি। তো তোমাদের এখানে যে সংজ্ঞাটা আমাদের বলা আছে দেখতেই পাচ্ছ, সবচেয়ে সহজ গতির উদাহরণ যেটা সেটা হচ্ছে আমাদের সরল রৈখিক গতি। এবং কোনো বস্তু যদি বা কোনো কিছু যদি সরল রেখা বরাবর চলাচল করে অথবা যায় তবে এই ধরনের গতিকে আমরা সরল রৈখিক গতি বলবো। হ্যাঁ, সরল রৈখিক গতিগুলো চেনার উপায় হচ্ছে যে কোনো কিছুকে যদি আমরা একটা সমতল রাস্তার উপর দিয়ে, উঁচু নিচু কিন্তু না, একটা স্ট্রেট রাস্তা, একটা সমতল রাস্তার উপর দিয়ে যদি ধাক্কা মারো অথবা ছেড়ে দাও তাহলে বস্তুটা কি সরল রেখা বরাবর গতিশীল হয়। যেমন ধরো একটা গাড়িকে অথবা একটা মার্বেলকে আমরা যদি সোজা পথে গতিশীল করতে পারি, সোজা পথে, অথবা একটা গাড়িকে তুমি যদি সোজা রাস্তায় চালাইতে পারো, অথবা তুমি একটা সাইকেলকে অথবা একটা রেলগাড়িকে অথবা তুমি আলোর বেগ যেটা আছে বা আলোর গতি যেটা আছে, মানে সহজ কথা হচ্ছে যে সকল বস্তুর গতিপথ
তোমার সোজা হবে, যে সকল বস্তুর গতিপথ সোজা হবে ওই সকল গতিগুলোকে কিন্তু আমরা সরল রৈখিক বলবো। তাহলে সরল রৈখিক গতি চেনার একটা উপায় হচ্ছে গতিপথ দেখতে কেমন। গতিপথ যদি স্ট্রেট হয়, গতিপথ যদি সোজা হয়, এমন সোজা হয়, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা সরল রৈখিক গতি বলতে পারবো। আর সরল রৈখিক গতির মধ্যে যে এক্সাম্পল গুলো আছে, যেমন আলোর গতি, এটা একটা তোমার হচ্ছে সরল রৈখিক গতি, কারণ আলো সবসময় সহজ সরল পথে চলে। একই দিকে চলমান গাড়ির গতি, তার মানে কি গাড়ির গতিটা একই দিকে চলতে হবে এবং গাড়ির আঁকা বাঁকা গতি থাকা যাবে না, একদম স্ট্রেট। যদি একই সোজা পথে গাড়ি চলে তাহলে এই গাড়ির গতি, শুধু গাড়ির গতি না, যে কোনো বস্তু, তুমি যদি সোজা পথে হেঁটে যাও অথবা তুমি একটা সাইকেল চালিয়ে যাও, মোটর সাইকেল চালিয়ে যাও, গাড়ি চালিয়ে যাও, সোজা পথে যখনই কোনো বস্তুকে চালাবা এই ধরনের গতিগুলোকে কিন্তু আমরা সরল রৈখিক গতি বলবো। এবং সোজা পথ, এই যে মেনশন করা আছে সোজা রেল লাইনে চলমান যে রেল, এই রেলের গতিটাকেও কিন্তু আমরা সরল রৈখিক গতি বলতে পারি। এছাড়াও আরো কিছু বস্তু আছে, যেমন ধরো পড়ন্ত বস্তু। হ্যাঁ, ফিজিক্সে তোমরা গুরুত্বপূর্ণ দুইটা বস্তু পড়বা, পড়ন্ত বস্তুগুলো অথবা খাড়া ভাবে মারা বস্তু, খাড়া ভাবে নিক্ষিপ্ত যে বস্তুগুলো আছে, এই খাড়া ভাবে নিক্ষিপ্ত যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোকেও কিন্তু আমরা সরল রৈখিক গতির উদাহরণ হিসেবে কাউন্ট করতে পারি। তার মানে যে বস্তুগুলো তোমার সোজা পথে সরল রেখা বরাবর চলাচল করবে ওই বস্তুর গতিগুলোকে কিন্তু আমরা সরল রৈখিক গতি হিসেবে কাউন্ট করব। কেমন? সো আমাদের সরল রৈখিক গতি গেল। এখন আসো, যদি আমাকে বলে বক্র গতি, বক্র নামের মধ্যেই খুঁজে পাচ্ছ, বক্র মানে যার পথ বাঁকা। হ্যাঁ, যার পথ বাঁকা পথ, বাঁকা পথে যে চলে সেই গতিগুলোর নাম হচ্ছে বক্রগতি। তাহলে বক্রগতি মানে হচ্ছে কখনোই পথ সোজা হবে না, পথ হবে বাঁকা। তোমরা সাপের চলাচল দেখছো, এই দেখো সাপ, এই যে একটা সাপ এবার হেলে দুলে সাপ যায়। এই যে একটা সাপ, মনে করো আমি একটা সুন্দর সাপ আঁকলাম আর কি, এই সাপটা হেলে দুলে যায়। হ্যাঁ, সেই সাপের যে গতিটা আছে এই সাপের গতিটা কিন্তু একটা বক্র গতির মধ্যে পড়বে, সাপের গতি। অথবা তোমরা যারা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাও, এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো দেখছো, দেখো পাহাড়ের রাস্তাগুলো একটু উঁচু নিচু করে এরকম থাকে। সে এই উঁচু নিচু রাস্তা দিয়ে তুমি যখন হেঁটে যাও অথবা তোমার যে পথ তৈরি হয় এই পথটাকে কিন্তু আমরা হচ্ছে বক্রগতি বলতে পারি। তাহলে বক্রগতি আর সরল গতি এই বিষয়টা তৈরি হয় গতি পথের উপর ভিত্তি করে। তুমি যে পথে হাঁটছো অথবা দৌড়াচ্ছ ওই পথ দেখতে কেমন, ওই পথ যদি সোজা পথ হয় তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা সরল রৈখিক গতি বলবো। আর যদি পথটা দেখতে বাঁকা ঢেউ খেলা পথ হয় তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলবো হচ্ছে বক্রগতি বলবো। যেমন দেখো বক্রগতি ডেফিনিশনে কি লিখেছি আমরা, যখন কোনো বস্তু বক্র পথে মানে বাঁকা পথে চলে তখন তাকে বক্রগতি বলে। বক্রগতির ক্ষেত্রে বস্তুকে সরল রেখা বাদে, দেখো শুধু সরল রেখা হওয়া যাবে না, সরল রেখা বাদে যে কোনো পথে চলতে হবে, অর্থাৎ বস্তুটিকে বক্র পথে চলতে হবে। সো বক্রগতির উদাহরণ কেমন তোমরা অলরেডি বলে ফেলছো যে সাপের গতি একটা বক্রগতি, অথবা একটা আঁকা বাঁকা রাস্তায় যদি ট্রেন চলাচল করে, অথবা আঁকা বাঁকা রাস্তায় যদি গাড়ি চলাচল করে, অথবা মৌমাছি, মাছি অথবা পিঁপড়া, এই যে বস্তুগুলো যে মোশন দেয়, হেলে দুলে যে নাচে, এই যে হেলে দুলে যে গতিগুলো দেয় এই গতিগুলোর নাম হচ্ছে আমাদের কি গতির মধ্যে পড়ে? এরা বক্রগতির মধ্যে পড়ে। সো এই মোশনগুলোকে আমরা বক্রগতি হিসেবে কাউন্ট করবো। কেমন? ওকে, আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদের বক্রগতির যে বিষয়গুলো আছে। সো আমরা বক্রগতির যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওকে, এখন আমাদের বক্রগতি গেল, সরলরৈখিক গতি গেল। এই দুইটা গতির বাদে আমাদের পরবর্তী যে গতিটা আছে চলন গতি। চলন গতি একটা গুরুত্বপূর্ণ গতির মধ্যে পড়ে, যে চলন গতি। চলন, এই চলন শব্দের অর্থ হচ্ছে যে চলে, মানে চলতে হবে, চলতে হবে, চলতে হবে, চলতে হবে। যা যে চলতে পারে তার মধ্যেই চলন গতি আছে, এটা নর্মাল সেন্স। যে চলতে পারে তার মধ্যে চলন গতি আছে, এটা একটা নর্মাল সেন্স যে তুমি চলতে পারো। ধরো তুমি রাস্তা দিয়ে চলতে পারো, তোমার মধ্যে চলন গতি আছে। কিন্তু চলন গতি ফিজিক্সের ভাষায় চলন হতে গেলে কিছু শর্ত থাকা উচিত। তোমরা যেমন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, যেমন দেখো এই যে প্লেন, এই প্লেনটা এই বরাবর চলছে, এই প্লেনটা এই বরাবর চলছে, এই প্লেনটা এই বরাবর চলছে, এই প্লেনটা এই বরাবর চলে, এই প্লেনগুলো চলছে, কিন্তু প্লেনগুলো কিন্তু চলছে, তার মানে এরা সবাই চলে, সবাই আগাচ্ছে, সবাই চলছে। আবার এখানেও চিত্র দেখো, এই প্লেন চলছে, আবার এই প্লেনটাও চলছে, এই প্লেনটাও চলছে, এই প্লেনটাও চলছে, এই প্লেনটাও চলছে। এই যে অনেকগুলো প্লেন যাচ্ছে,
এখন খেয়াল করে দেখো এই দুইটা চিত্রের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে, একটু খেয়াল করলে তোমরা বুঝবা, এদের ক্ষেত্রে মোশনটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে, এইভাবে কিন্তু তৈরি হয়েছে। তার মানে প্রতিনিয়ত এই প্লেনের এখানে যখন ছিল ডিরেকশন এই বরাবর, এই প্লেনের ডিরেকশন এই বরাবর, তাহলে দেখো ডিরেকশন গুলো কিন্তু একই দিকে নাই, অনবরত ডিরেকশন গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এই প্লেন গুলো দেখো বারবার একই ডিরেকশনে আছে, একই ডিরেকশনে আছে, একই ডিরেকশনে আছে। তাইলে চলন গতি, একটা বস্তু চললেই তাকে আমরা চলন গতি বলতে পারবো না। ফিজিক্সের ভাষায় চলন গতি হতে গেলে ওই বস্তুর যে কণাগুলো আছে এই কণাগুলা সবসময় একই দিকে থাকা লাগবে। তাহলে এর মেইন ক্যারেক্টার হচ্ছে, দেখো কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে তাহলে প্রথম কথা হচ্ছে তাকে চলতে হবে, প্রথম কথা তাকে চলতে হবে, এটা হলো মেইন কথা, যে চলতেই হবে, চলতেই হবে একটা বস্তুকে। আবার চললেই হবে না, যাতে বস্তুর সকল কণা একই সময়ে, মানে একটা সময়ে একই দিকে, মানে দিক যেন কোনো কারণে চেঞ্জ না করে, দিক চেঞ্জ করা যাবে না, এবং সমান দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে বস্তু কণাগুলো যদি একটা নির্দিষ্ট দিক সেম রেখে সামনের দিকে আগাইতে পারে বা সামনের দিকে চলতে পারে, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা চলন গতি বলবো। তাহলে দেখো এই যে প্রথম যে চিত্রটা আছে এটাকে আমরা চলন গতি বলতে পারবো না, এই গতিটাকে আমরা চলন গতি বলতে পারবো না, চলন গতি নয়, এটা চলন গতি নয়। কেন? কারণ দিক পরিবর্তন হচ্ছে, দিক একই নয়, দিক একই নয়। তাহলে এই যে প্লেনগুলোর মোশন দেখা যাচ্ছে, এই প্লেনগুলো একই দিকে চলমান না, আর একই দিকে চলমান না থাকার কারণে এই প্লেনের যে মোশনটা সেটাকে আমরা ফিজিক্সের ভাষায় চলন গতি বলতে পারছি না। বাট এখানে যে মোশনটা আছে এটাকে চলন গতি বলা যাবে, এটা হচ্ছে একটা চলন গতি। কেন? কারণ দিক একই আছে, সবগুলো কণার দিক একই, সবগুলো কণার দিক একই আছে। তাহলে আমরা ফিজিক্সের ভাষায় চলন গতি বিষয়টা কেমন? আসলে ফিজিক্সের ভাষায় চলন গতি হতে গেলে আমাদের যে বিষয়টা হবে যে কণাগুলো একই দিকে, প্রথম শর্ত দিক কখনো চেঞ্জ করা যাবে না, একই দিকে যদি আগাইতে থাকে এবং সম দূরত্বে আগাতে থাকে তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা হচ্ছে চলন গতি হিসেবে কাউন্ট করতে পারবো। ওকে, এরপর আসি আমরা পরবর্তী ঘূর্ণন গতি। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। যে ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি হচ্ছে, দেখো ঘূর্ণন নামের মধ্যেই বলা আছে ঘূর্ণন, ঘূর্ণন মানে বস্তুটাকে ঘুরতে হবে, ঘুরাইতে হবে। আর তুমি যদি একটা বস্তুকে ঘুরাইতে চাও, যেমন ধরো হচ্ছে আমি এই বস্তুটাকে ঘুরাইতে চাই, তাহলে ঘোরানোর জন্য একটা অক্ষ লাগবে। এই যে একটা বস্তুকে ঘুরাচ্ছি, মনে করো ঘুরাচ্ছি, ঘুরছে, বস্তু ঘুরছে, তাহলে একটা বস্তুকে ঘোরানোর প্রথম শর্ত হচ্ছে একটা ঘূর্ণন অক্ষ লাগবে বা কোন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে। কিন্তু তাহলে প্রথম যে শর্তটা হচ্ছে যে মেইন ঘূর্ণন গতির মেইন যে শর্তগুলো হচ্ছে যে একটা ঘূর্ণন অক্ষ লাগবে, ঘূর্ণন অক্ষ ছাড়া হবে না, ঘূর্ণন অক্ষ লাগবে। আচ্ছা, ঘূর্ণন অক্ষ থাকলে হবে না, কণাগুলো সম দূরত্ব নিয়ে ঘুরতে হবে, আমরা সম দূরত্বে ঘুরতে হবে, সম দূরত্বে। আর 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে যে বস্তুটাকে ঘুরতে হবে, জিনিসটাকে ঘুরতে হবে, না ঘুরলে ঘূর্ণন গতি বলা যাবে না। একটা বস্তুকে সম দূরত্ব নিয়ে ঘুরাইতে হবে, সম দূরত্ব নিয়ে ঘুরাইতে পারলেই ওটাকে ঘূর্ণন গতি বলতে পারবা। তার মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে সময় কিন্তু কোনো মেইন ফ্যাক্টর না, জাস্ট তুমি একটা বস্তুকে ঘুরাবা। কিন্তু ঘূর্ণনের শর্ত হচ্ছে কণাগুলো যেন সম দূরত্ব থাকে, কণাগুলো যেন সম দূরত্ব থাকে। যেমন তোমরা এখানে বিভিন্ন ধরনের মোশন গুলো দেখতে পাচ্ছ, যে একটা বৈদ্যুতিক পাখা মনে করো, এই যে বৈদ্যুতিক পাখার ছবিটা দেখতে পাচ্ছ, এই বৈদ্যুতিক পাখার যে পাখার ডিস্টেন্স গুলো আছে, এই পাখাগুলো কিন্তু একটা নির্দিষ্ট পথ জুড়ে ঘুরতেছে, এই যে একটা পথ জুড়ে ঘুরতেছে। তার মানে এই পাখাটার প্রত্যেকটা মোশন বা প্রত্যেকটা পয়েন্টে তাদের দূরত্ব গুলো কিন্তু সেম আছে। দূরত্ব গুলো যদি ভিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে এটাকে কিন্তু আমরা ঘূর্ণন গতি বলতে পারবো না। ঘূর্ণন গতির মেইন শর্তটা হচ্ছে সমান দূরত্ব নিয়ে ঘুরতে হবে, এটা তোমাকে বুঝতে হবে যে ঘূর্ণন গতি মানে সমান দূরত্ব নিয়ে ঘোরা। জিনিসটা যদি আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদেরকে, যেমন ধরো একটা বস্তুকে তুমি ঘোরাবা, এখানে মনে করো একটা সেন্টার আছে ঘূর্ণন অক্ষ, একে কেন্দ্র করে তুমি একটা বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরাচ্ছ। তার মানে এই যে দেখো প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স গুলো কিন্তু সমান। তার মানে বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তুকে ঘোরাও তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো। কিন্তু তুমি যদি একটু বৃত্তাকার পথে না ঘোরায়া তুমি জিনিসটাকে একটু উপবৃত্তাকার কক্ষপথে ঘোরাও, এই যে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরাও, তাহলে দেখো এইখান থেকে ডিস্টেন্স গুলো যেমন সমান হলেও এইখান থেকে ডিস্টেন্স গুলো কিন্তু সমান হচ্ছে না। তার মানে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাইলে সেটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো, অন্য কোনো শেপে যদি ঘোরাও তাহলে সেটাকে কিন্তু ঘূর্ণন গতি বলা যাবে না। তাহলে বাচ্চারা আমরা যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে ঘূর্ণন মানে হচ্ছে ঘোরা লাগবে, ঘূর্ণন মানে ঘোরা লাগবে। তবে ঘূর্ণনের শর্ত হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, যে সকল বস্তু বৃত্তাকার পথে, নরমালি কি যারা ঘুরে তারাই ঘূর্ণন হওয়ার কথা,
কিন্তু ফিজিক্সের ভাষায় ঘুরলেই ঘূর্ণন হয় না। ঘূর্ণন হতে গেলে তার একটা শর্ত লাগবে, সেটা হচ্ছে কণাগুলা একটা অক্ষকে কেন্দ্র করে যখন ঘুরবে, কণাগুলো থেকে প্রত্যেকটা কণার ডিস্টেন্স সমান হইতে হবে, সম দূরত্বে ঘুরতে হবে, সম দূরত্বে ঘুরতে হবে। যেমন তোমরা জানো যে পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর যে একটা সেন্টার পয়েন্ট থাকে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, এই যে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘোরে, মনে করো পৃথিবী যখন এইখানে আছে, আর পৃথিবী এইখানে আছে, পৃথিবী এইখানে আছে, পৃথিবী এইখানে আছে, তাহলে এই যে পৃথিবীর সূর্য থেকে এই যে ডিস্টেন্স গুলো আছে, এই বার্ষিক গতির কারণে পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী ডিস্টেন্স গুলো কিন্তু সেম না। পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তার মানে মনে হইতে পারে পৃথিবী সূর্যের চারপাশে তোমার একটা ঘূর্ণন গতি তৈরি করছে, কিন্তু ফিজিক্সের ভাষায় এটাকে ঘূর্ণন গতি বলা যাবে না। কারণ কি? কারণ সূর্য থেকে পৃথিবীর সব জায়গার ডিস্টেন্স কিন্তু সমান না। তাহলে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন কখনোই ঘূর্ণন গতি হবে না। তাহলে কি হবে এটা আমরা পরে শিখবো। কিন্তু পৃথিবী যখন, এই একটা পৃথিবী মনে করো, এই পৃথিবীটা আঁকলাম আমরা, এই পৃথিবীটা নিজের অক্ষ বরাবর যে ঘুরে, এই যে পৃথিবীর একটা মাঝ বরাবর অক্ষ থাকে আর কি, এই অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে পারে। তাহলে পৃথিবী এই অক্ষকে কেন্দ্র করে নিজের অক্ষ বরাবর যে ঘুরে, এই নিজের অক্ষ বরাবর ঘূর্ণনটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো। নিজের অক্ষ বরাবর পৃথিবী যে ঘুরে, এই গতিটার নাম হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে দেখো, আমরা ঘূর্ণন গতি সম্পর্কে যে বিষয়টা জানলাম, ঘূর্ণন মানে ঘুরতে হবে, কিন্তু সকল ঘূর্ণনকে আমরা কিন্তু ঘূর্ণন বলতে পারবো না। ফিজিক্সের ভাষায় ঘূর্ণন হতে গেলে তার একটা শর্ত প্রয়োজন আছে, আর এই শর্তটা হচ্ছে একটা অক্ষকে কেন্দ্র করে প্রতিনিয়ত সম দূরত্বে ঘুরতে হবে। সম দূরত্ব নিয়ে যদি ঘুরতে পারে, তাহলে এই ধরনের গতিগুলোকেই আমরা হচ্ছে ঘূর্ণন গতি বলতে পারবো। তাহলে আমরা যদি তোমাদের বইয়ের সংজ্ঞাটা একটু দেখি, কি বলেছে তোমাদের বইয়ের ভাষায়, যে যখন কোনো বস্তু কোন একটা নির্দিষ্ট বিন্দু অক্ষ অথবা কোন একটা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব, এই যে দূরত্বটা অপরিবর্তিত, মানে দূরত্ব অপরিবর্তিত বলতে পারো, অথবা বলতে পারো দূরত্ব সমান রেখে ওই বিন্দু অথবা ওই অক্ষকে কেন্দ্র করে ঘুরে, তখন ওই বস্তুগুলোর গতিকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে এই ঘূর্ণন গতির মধ্যে যে এক্সাম্পল গুলো আছে, কি কি এক্সাম্পল হইতে পারে? এক নাম্বার, পাখার গতি। তোমাদের যে বৈদ্যুতিক পাখা বা ফ্যানের গতি যদি আমরা বলি, ফ্যানের গতি, এই ফ্যানের গতি তোমাদের সবার বাসার মাথার উপর ফ্যান ঘুরে এবং ফ্যানের পাখাগুলো কিন্তু সব সম দূরত্বেই ঘুরে, এই জন্য ফ্যানের গতিটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো। এবং দুই নাম্বার হচ্ছে আমাদের দেখো সাইকেলের চাকার গতি, অথবা সাইকেলের চাকা না, যে কোনো চাকার গতি, যে কোনো চাকার গতি, এটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো। তিন নাম্বার হচ্ছে নিজ অক্ষে, মাথায় রাখবা নিজ অক্ষে, কিন্তু নিজ অক্ষে পৃথিবীর গতি, নিজ অক্ষে পৃথিবীর যে গতিটা আছে, এই পৃথিবীর গতি, এটাও কিন্তু তোমাদের হচ্ছে একটা ঘূর্ণন গতির মধ্যে পড়ে। চার নাম্বার, এটা হচ্ছে ফুটবলের গতি, ফুটবলের গতি বা যে কোনো বলের গতি, ফুটবলের গতি। যারা নৃত্যশিল্পী আছে, দুহাত প্রসারিত করে নাচে মনে করো, অথবা দুহাত গুটায় নাচে, এই যে নাচার সময় কিন্তু একটা ঘূর্ণন গতি কাজ করে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নাচানাচি করছে, অথবা এই নাগরদোলায় যারা উঠেছো, এই নাগরদোলার যে মোশনটা দেয়, এটাও কিন্তু একটা ঘূর্ণন গতি। তার মানে আরো এমন হতে পারে ফ্যানের গতি, চাকার গতি, নিজ অক্ষে পৃথিবীর গতি। পাঁচ নাম্বার জনপ্রিয় একটা গতি হচ্ছে ঘড়ির কাঁটার গতি। তোমরা সবাই ঘড়ি দেখেছো, তার মানে এই যে ঘড়ির কাঁটার যে গতি আছে, এই ঘড়ির কাঁটার গতিকেও কিন্তু আমরা ঘূর্ণন গতি বলতে পারি। তাহলে ঘূর্ণন গতি বিষয়টা কি দাঁড়াচ্ছে? ঘূর্ণন গতির একদম বেসিক শর্ত হচ্ছে একটা অক্ষ থাকা লাগবে, অক্ষকে কেন্দ্র করে সমান দূরত্বে রেখে যদি কণাগুলো মুভমেন্ট করতে পারে, তাহলে এই ধরনের গতিগুলোকে কিন্তু আমরা ঘূর্ণন গতি বলবো। এবং ঘূর্ণন গতির যে আকৃতি, গতিপথের আকৃতি কেমন হবে? এদের যে গতিপথের আকৃতি একটাই, একটা পথই সম্ভব। গতিপথের আকৃতি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা দিয়ে মনে রাখতে পারো সব। গতিপথের আকৃতি শুধুমাত্র বৃত্তাকার হবে, অন্য কোনো শেপ হবে না। ঘূর্ণন গতির ক্ষেত্রে আকৃতি শুধুমাত্র বৃত্তাকার পথ যারা তৈরি করতে পারবে, তাদের পথগুলোকে বা তাদের ঘূর্ণনগুলোকেই আমরা হচ্ছে ঘূর্ণন গতি বলতে পারবো। তাহলে ঘূর্ণন গতির শুধু এই একটা ক্যারেক্টার মনে রাখলে তুমি ঘূর্ণন গতি সব বুঝে বুঝে উঠতে পারবা। তুমি জাস্ট চিন্তা করবা এটার মোশন কি বৃত্তাকারে দেয়, বৃত্তাকারে দেয় কিনা। যদি বৃত্তাকারে দেয়, তার মানে এটাকে ঘূর্ণন গতি বলতে পারবো আমরা। ওকে, এরপর আমরা যে গতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেখো পর্যাবৃত্ত গতি অথবা পর্যায়বৃত্ত গতি, যেটাই বলো, এটাকে পর্যায়ও বলে, পর্যাবৃত্ত বলে। পর্যাবৃত্ত গতি
মানে কি আমি সহজ করে বোঝানোর জন্য বলি, যে বারবার ফিরে আসে আগের অবস্থায়, যে বারবার ফিরে আসে একই ঘটনা যে বারবার ঘটায় তাকে বলা হয় পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত মানে যে ঘটনা বারবার একইভাবে ঘটে। যেমন দেখো আমরা একটা দোলনার মতো কোন একটা বস্তু যদি দেখাই, মনে করো এটা একটা দোলনা অথবা একটা পেন্ডুলাম অথবা একটা সরল দোলক, এই জিনিসটাকে যদি আমি এখন যে অবস্থানে আছে এটাকে তার সাম্যাবস্থান বলা হয়। এই সাম্যাবস্থান থেকে যদি একটু দুষ্টামি করি, একটু দুষ্টামি করলাম, এখান থেকে ছেড়ে দিলাম, দেখো দুলে দুলে, দেখো এই যে দুলতেছে, এই যে একটা বস্তু বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে, তাহলে যে সকল ঘটনা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তাদেরকেই বলা হয় পর্যায়বৃত্ত গতি। তার মানে যারা বারবার ফিরে আসে, যারা বার একই ঘটনা ঘটাবে তাদেরকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। তাহলে পর্যায়বৃত্ত গতি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার হচ্ছে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো লাগবে। একই ঘটনার বারবার, তোমার হার্টের বিট, এই হার্ট বারবার সংকোচন প্রসারণ দিচ্ছে, ঘড়ির কাঁটা বারবার একইভাবে ফিরে আসতেছে, পৃথিবী সূর্যের চারপাশে বারবার ঘুরে আসতেছে। হ্যাঁ, এই যে তোমার দোলনায় যারা উঠছো ছোটকালে দোল খাইতা, তাহলে বারবার যে ঘটনা ফিরে আসে সেগুলোকে আমরা পর্যায়ক্রমিক বা পর্যাবৃত্ত গতি কিন্তু বলতে পারি। তবে একটা শর্ত আছে এখানে, এর যে শর্তগুলো আছে, প্রথম শর্ত নির্দিষ্ট কোনো বিন্দুকে এক নাম্বার শর্ত এটা। 2 নাম্বার, একই দিক থেকে এবং নির্দিষ্ট সময় পর পর তার মানে পর্যাবৃত্ত গতির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে সময়। দেখো ঘূর্ণন গতিতে কিন্তু সময় কোনো ম্যাটার না। মাথায় রাখো বাচ্চারা, ঘূর্ণন গতিতে সময় কোনো ফ্যাক্টর না, সময় কোনো প্রভাব ফেলে না। কিন্তু পর্যায়বৃত্ত যেহেতু ফিরে আসার সময়, তুমি কখন ফিরে আসছো আমার কাছে, হ্যাঁ, এই ফিরে আসার সময় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য পর্যাবৃত্ত গতিতে সময় নিয়ে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে 3টা শর্ত বলেছি এখানে। 1 নাম্বার, নির্দিষ্ট কোন একটা বিন্দুরে কেন্দ্র করে আবর্তন করা লাগবে, মানে একটা বিন্দুকে বারবার আবর্তন করতে হবে এবং একই দিক থেকে দিক কখনো চেঞ্জ করা যাবে না এবং নির্দিষ্ট সময় পর। দেখো এখানে কিন্তু পথ কেমন হবে এটা নিয়ে কোনো কিছু বলা নাই, কোনো ধরনের পথের আকৃতি বলা নাই, কোনো পথের কথা বলা নাই। তার মানে যে কোনো পথে তুমি চলতে পারবা, যে পথে মন চাই সে পথে চলতে পারবা, কিন্তু শর্ত হচ্ছে 3টা। নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করা যায় তবে এই ধরনের গতিগুলাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। যেমন ধরো একটা ঘড়ি, সুন্দর একটা ঘড়ি দেখানো হয়েছে, এখানে একটা বিন্দু সিলেক্ট করলাম যার নাম দিলাম হচ্ছে 6। এই যে তোমার সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, এই যে কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলো বারবার দেখো একই ডিরেকশনে বারবার 6 কে অতিক্রম করতেছে, যে বারবার 6 কে অতিক্রম করতেছে। তাহলে দেখো অতিক্রম করতেছে কাকে? 6 কে। তাহলে 6 হচ্ছে একটা বিন্দু, তাহলে এই বিন্দুটাকে দেখো বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে এবং বারবার কিন্তু একই সময় নেই। তোমার যে ঘড়ির কাঁটাগুলো আছে দেখবা, এটা যদি 12 নাম্বার ঘর হয় একটা, তোমার এই ঘন্টার কাঁটাগুলো এখান থেকে আবার ফিরে আবার নির্দিষ্ট সময় পর ফিরে আসে। তার মানে যে বারবার নির্দিষ্ট সময় পর পর আগের অবস্থায় যে ফিরে আসে এবং আসার সময় কোন একটা বিন্দুকে তোমার হচ্ছে আবর্তন করে ফিরে আসে, এই ধরনের জিনিসগুলোকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। তাহলে পর্যাবৃত্ত গতি হওয়ার মেইন শর্ত হচ্ছে 3টা। একটা বিন্দুকে তোমার হচ্ছে আবর্তন করবে, একটা বিন্দুকে নির্দিষ্ট একটা বিন্দু থাকবে, বারবার ওই বিন্দুকে কেন্দ্র করেই ঘুরবে বা ওই বিন্দুকে ধরেই সে আবর্তন করবে এবং সময়টা কিন্তু সেম থাকা লাগবে। যদি থাকে তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা বলতে পারি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবং পর্যাবৃত্ত গতির যেমন ধরো হচ্ছে আমি আকৃতি কেমন হইতে পারে, মনে করো একটা ত্রিভুজ আকার যদি নিই, ত্রিভুজ আকৃতি নিই, যে এখানে একটা পয়েন্ট নিলাম আমি, এ পয়েন্ট, বারবার তুমি কি করতেছো এই পয়েন্টটাকে প্রথমবার ফিরে আসছো মনে করো 1 ঘন্টা সময়ে, পরে আবার ফিরে আসছো 1 ঘন্টার সময়ে, আবার ফিরে আসছো 1 ঘন্টার সময়ে। এই দেখো বারবার একই দিক থেকে আমি এই এ বিন্দুটাকে অতিক্রম করে আসতেছি। তার মানে তোমার পর্যাবৃত্ত গতির শেপটা ত্রিভুজ, এটাও কিন্তু হইতে পারে। আবার যদি বৃত্তাকার চিন্তা করো, এই যে এখানে একটা বিন্দু চিন্তা করলাম, মনে করো এই বিন্দুটাকে কেন্দ্র করে বারবার ঘুরছো, বারবার একই দিক থেকে ঘুরতেছো, তার মানে এই শেপটাও কিন্তু পর্যাবৃত্ত গতি হতে পারে। আবার যদি মনে হয় না আমি বর্গাকার পথে ঘুরবো, ঘুরো না, এই একটা বিন্দু ধরলাম, এই বিন্দুকে কেন্দ্র করে বারবার একই পথে একই দিক দিয়ে ঘুরতেছো, তাহলে এই জিনিসগুলোকেও কিন্তু আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো। হিসাব বুঝছো কিনা? তাহলে বারবার যে ঘটনার পুনরাবৃত্তি হয়, অথবা যদি এমন হয় মনে করো এখানে একটা দোলনা নিলাম, একটা দোলনা, এই যে একটা দোলনা এখানে ছিল, এই দোলনাটাকে তুমি মোশন দিচ্ছ,
এই দুলনাটা বারবার একইভাবে দোল খাচ্ছে, দেখো এখান থেকে দুলনাটা আবার যাবে, ফিরে আসবে, একটা দোলন হবে, আবার যাবে, আবার ফিরে আসবে, আবার যাবে, আবার ফিরে আসবে। এই যে তোমার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। এবং পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আকৃতি বৃত্তাকার হতে পারে, অথবা এটাকে চ্যাপ্টা করলে তোমার এমন উপবৃত্ত হতে পারে, ত্রিভুজ, বর্গ, সরল রেখা, যে কোনো শেপ কিন্তু হতে পারে। এখানে শেপ কিন্তু কোনো ধরনের ম্যাটার করে না। তাহলে আমরা পর্যাবৃত্ত গতির যদি আকৃতিটা বলি, যে আকৃতি কেমন হবে, এদের আকৃতি হতে পারে কেমন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকৃতি হতে পারে বৃত্তাকার, বৃত্তাকার আকৃতি হতে পারে। 2 নাম্বার উপবৃত্তাকার আকৃতি হতে পারে, উপবৃত্তাকার, উপবৃত্তাকার হতে পারে। 3 নাম্বার সরল রৈখিক হতে পারে, সরল রৈখিক হতে পারে। অর্থাৎ অর্থাৎ যে কোনো আকৃতি, ফাইনালি এই লাইনটা লিখবো আমরা, অর্থাৎ যে কোনো আকৃতি। তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি সম্পর্কে আমাদের কনসেপ্ট। তাহলে দেখো ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতির মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? ঘূর্ণন গতির ক্ষেত্রে মেইন শর্ত হচ্ছে পথ হওয়া লাগবে বৃত্তাকার, পথ হওয়া লাগবে বৃত্তাকার, সময় কোনো ম্যাটার না। কিন্তু পর্যাবৃত্ত গতিতে, পর্যাবৃত্ত গতিতে পথ কোনো ম্যাটার না, সময়টাই ম্যাটার। হ্যাঁ, এটা মাথায় রাখবা। ঘূর্ণন গতিতে পথ ম্যাটার, এখানে পথ বৃত্তাকার হওয়া লাগবে, সময় ম্যাটার না। আর পর্যাবৃত্ত গতিতে সময়টাই ম্যাটার, পথ ম্যাটার না। কারণ পথ যে কোনোটাই হতে পারে, তুমি যে কোনো পথেই সেম সময়ে যদি ফিরে আসো, তাহলে ওই ধরনের গতিগুলোকে আমরা পর্যাবৃত্ত গতি কিন্তু বলতে পারবো। যেমন তুমি সূর্যের চারপাশে যদি পৃথিবীটা ঘুরায় দাও, আগে যেমন এক্সাম্পল দিছিলাম, যেখানে সূর্য আছে, মনে করো এই সূর্যের চারপাশে এই পৃথিবী যেটা আছে, পৃথিবী, এই সূর্যের চারপাশে পৃথিবীকে যদি তোমরা ঘোরাও, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরাও, দেখো এই যে এখানে মনে করো পৃথিবীর একটা অবস্থান, এই যে পৃথিবীর একটা অবস্থান, এই যে পৃথিবীর একটা অবস্থান, এই যে পৃথিবীর একটা অবস্থান। তার মানে এই সূর্যকে কেন্দ্র করে তোমার পৃথিবী, সে কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘোরে না, সে কিন্তু হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, উপবৃত্তাকার পথ, উপবৃত্তাকার পথে ঘোরে। তাহলে পথটা কেমন? উপবৃত্তাকার। তাহলে উপবৃত্তাকার, এটা কখনোই কি হবে না? ঘূর্ণন হবে না। তাহলে সূর্যের চারপাশে এটাকে বলা হয় বার্ষিক গতি আর কি। এই বার্ষিক গতির জন্য, বার্ষিক গতির জন্য আমাদের এই পৃথিবীর যে গতিটা তৈরি হয়, এই গতিকে কিন্তু আমরা কখনো ঘূর্ণন বলতে পারবো না, ঘূর্ণন নয়, এটাকে কখনো ঘূর্ণন বলতে পারবো না। কেন পারবো না? কারণ এটার জন্য পথ বৃত্তাকার থাকে না। পথ কি বলে না বলতো, আমাদের বৃত্তাকার থাকে না, পথগুলো বৃত্তাকার থাকে না। এই জন্য বার্ষিক গতির জন্য, অথবা সূর্যের চারপাশে পৃথিবীর যে আবর্তন আছে, এই সময় কক্ষপথটা বৃত্তাকার শেপ না হওয়ার কারণে এটাকে আমরা ঘূর্ণন গতি কিন্তু বলতে পাচ্ছি না। কিন্তু এটাকে পর্যাবৃত্ত গতি বলা যাবে। কেন? কারণ পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে পথ কোনো ম্যাটার না। এই পৃথিবী এখান থেকে পুরা পথ ঘুরে আসতে তোমার 365 দিনের মতো সময় লাগায়, 365 দিন সময় লাগায়। তাহলে টাইম একটা ফ্যাক্টর, টাইম একটা ফ্যাক্টর। এই পৃথিবী বারবার যতবারই ঘুরে আসবে, যতবারই ঘুরে আসবে, যতবারই ঘুরে আসবে, সে 365 দিনের মতো সময় লাগাবে এভারেজ, তাই না? তাহলে এই যে পৃথিবী যদি নিজের অক্ষ বরাবর ঘুরে, এই পৃথিবী যখন নিজের অক্ষ বরাবর ঘুরবে, নিজের অক্ষ বরাবর ঘুরবে, তখন ওই গতিটাকে বলা হবে ঘূর্ণন। ওটা কি বলা হবে? ঘূর্ণন। নিজের অক্ষ বরাবর যখন ঘুরে, তখন এর নাম হচ্ছে আমাদের ঘূর্ণন। কিন্তু এই পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরায় নিয়ে আসবা, তখন ওইটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। আবার মনে করো বৈদ্যুতিক পাখা, একটা বৈদ্যুতিক পাখা যখন তোমার মাথার উপর একটা নির্দিষ্ট ভ্যালোসিটি নিয়ে ঘুরছে 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 ঘুরছে, তার মানে এই পাখা যদি বৃত্তাকার পথে ঘুরে, এটাকে ঘূর্ণনও বলা যাবে, আবার এটাকে পর্যাবৃত্ত গতিও বলা যাবে। কিন্তু তুমি একটা চলন্ত ফ্যানের সুইচ যদি হঠাৎ করে বন্ধ করে দাও, তখন ফ্যান কিন্তু বৃত্তাকার পথেই ঘুরবে, ধীরে ধীরে বেগ কমবে, বেগ কমবে, বেগ কমবে, সময় চেঞ্জ হবে। তাহলে সময় যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই গতিটাকে কিন্তু আমরা তোমার হচ্ছে সময় যদি ভেরি করছে, এটাকে ঘূর্ণন গতি বলতে পারলেও পর্যাবৃত্ত গতি বলতে পারবো না। তাহলে আমি আবারও বলি, একটা বৈদ্যুতিক পাখা যখন সমবেগে চলছে, তখন গতিটাকে ঘূর্ণনও বলা যাবে, আবার পর্যাবৃত্ত গতিও বলা যাবে। কিন্তু চলমান একটা ফ্যানের সুইচ যখন বন্ধ করে দেওয়া হবে, স্পিড চেঞ্জ হওয়ার কারণে, সময় চেঞ্জ হওয়ার কারণে, এটাকে ঘূর্ণন গতি বলা গেলেও পর্যাবৃত্ত গতি বলা যাবে না। তাহলে পর্যাবৃত্ত গতির মেইন থিঙ্কিংটা হচ্ছে সময় একটা ফ্যাক্টর, সময় নিয়ে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এটার যে এক্সাম্পল গুলো আছে, এটার যে এক্সাম্পল গুলো আছে, অনেক এক্সাম্পল আছে। সূর্যের চারপাশে পৃথিবীর গতি, সূর্যের চারপাশে পৃথিবীর গতি 2 নাম্বার, ঘড়ির কাঁটার গতি 3 নাম্বার, বৈদ্যুতিক
পাখার গতি, 4 নাম্বার ঘড়ির কাটার গতি, 5 নাম্বার পেন্ডুলামের গতি, 6 নাম্বার তোমার যে হার্ট স্পন্দন, হার্টবিট, 7 নাম্বার সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, পিস্টনের গতি। তার মানে এই যে এক্সাম্পল গুলো আছে এগুলো সব হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। আমাদের জীবনে এরকম শত শত এক্সাম্পল আছে যেগুলো পর্যাবৃত্ত গতিকে ধারণ করে। সো এই গতিগুলোকে আমরা পর্যাবৃত্ত গতি। তাহলে এই সামারিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি হতে গেলে তার 3টা শর্ত হওয়া লাগবে। নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময়ে পর পর একই দিক থেকে যে কোনো পথে যদি আবর্তন করতে পারে তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতি এরা কিন্তু সবসময় সেম না। ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণন গতির মধ্যে যেই সকল ঘূর্ণন গতি এই শর্ত 3টাকে মেনে নিতে পারে, যারা মানতে পারে তাদেরকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো। আবার সব পর্যাবৃত্ত গতিগুলো কিন্তু ঘূর্ণন গতি না। যেমন দেখো এখানে আমাদের আছে 1 নাম্বার সূর্যের চারপাশে পৃথিবীর গতি, এটাকে কিন্তু আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি, কিন্তু এই গতিটা কিন্তু ঘূর্ণন না। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ঘূর্ণন নয়, এটা ঘূর্ণন নয়। কিন্তু ঘড়ির কাঁটার গতি এটাকে পর্যাবৃত্ত গতি বলা যাবে, আবার ঘূর্ণন গতি বলা যাবে। বৈদ্যুতিক পাখার গতি, চলমান পাখা এটাকে ঘূর্ণনও বলা যাবে, পর্যাবৃত্ত বলা যাবে। কিন্তু এই চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করার পরে যে গতি তৈরি হয় এটাকে আমরা ঘূর্ণন বলতে পারবো, কিন্তু পর্যাবৃত্ত বলতে পারবো না। ঘড়ির কাঁটার গতি এটাকে ঘূর্ণন পর্যাবৃত্ত দুইটাই বলতে পারবা। আবার পেন্ডুলামের গতি, পেন্ডুলাম হচ্ছে তোমাদের বাসার অনেকের ঘড়ির নিচে এমন একটা শেপ থাকে, এই যে এবার দুলে, তাহলে এই গতিটা দেখো এটা হলো পর্যাবৃত্ত গতি, বারবার ফিরে আসে আগের অবস্থায়, এটাকে বলে পর্যাবৃত্ত গতি। কিন্তু এই জিনিসটা কিন্তু ঘুরে না, তার মানে এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো। এর পাশাপাশি আরেকটা গতি আছে স্পন্দন গতি, কিন্তু এটা ঘূর্ণন গতি নয়। তার মানে এটাও কিন্তু ঘূর্ণন গতি নয়। হার্টবিট, তোমার হার্ট কিন্তু ঘুরে না, ভাইব্রেট করে, সংকুচন প্রসারণ করে, তাহলে এই গতিটাকেও কিন্তু আমরা হচ্ছে ঘূর্ণন গতি বলতে পারবো না, পর্যাবৃত্ত বা স্পন্দন গতি বলতে পারবো আমরা। এবং সিলিন্ডারের মধ্যে ধরো একটা সিলিন্ডার, তোমরা অনেক সময় এমন সিলিন্ডার দেখেছো, এই সিলিন্ডারের মধ্যে যে গতিগুলো আছে সিলিন্ডার, তোমরা পিস্টন যারা বুঝতে অসুবিধা হয়, পিস্টন মানে হলো ওই সিরিঞ্জের তোমরা যে সুই ঢুকাও শরীরের ভিতরে সিরিঞ্জ, এই সিরিঞ্জের একটা পিস্টন যেটা টেনে বের করা যায় আবার ঢুকানো যায়, ওটাকে বলা হয় পিস্টন। হ্যাঁ, সো একটা সিলিন্ডার মনে করো, একটা সিলিন্ডার মনে করো, এই সিলিন্ডারের ভিতরে তুমি যখন একটা পিস্টন মুভ করবা, মনে করো যে এটা একটা পিস্টন, এই যে একটা পিস্টন আঁকলাম আমরা, একটা পিস্টন, এই পিস্টনটা কি করে বলো তো আমাদের আপ ডাউন, উপরে নিচে মুভমেন্ট করে, বারবার একবার নিচে যায় একবার উপরে যায়। এই ধরনের মোশন গুলোকেও কিন্তু আমরা পর্যাবৃত্ত গতি হিসেবে কাউন্ট করতে পারবো, কিন্তু এগুলো ঘূর্ণন না। তাহলে দেখো সূর্যের চারপাশে পৃথিবীর গতি এটাকে পর্যাবৃত্ত বলতে পারতেছি, ঘূর্ণন বলতে পারবো না। ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, সরি এটা আমরা 2বার লিখে ফেলছি না, এটা 2বার লেখা হয়েছে, এটা মিস্টেক হয়েছে আর কি। সো এই গতিগুলোকে আমরা ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত দুইটা গতি বলতে পারবো। পেন্ডুলামের গতিকে ঘূর্ণন বলা যাবে না, পর্যাবৃত্ত এবং স্পন্দন বলা যাবে। হার্টবিট এটাকে পর্যাবৃত্ত স্পন্দন বলা যাবে। সিলিন্ডারের মধ্যে যে মোশন গুলো দেয় এটা পর্যাবৃত্ত এবং স্পন্দন গতি বলা যাবে। সো আমরা পর্যাবৃত্ত গতি সম্পর্কে বুঝে ফেললাম। এখন আসো আমাদের স্পন্দন গতি বা দুলন গতি। স্পন্দন গতির আরেকটা নাম, স্পন্দন শব্দের অর্থ হলো দুলন। স্পন্দন শব্দের অর্থ হচ্ছে দুলন। এই স্পন্দন মানে হচ্ছে দুলন, এই স্পন্দন শব্দের অর্থ হচ্ছে দুলন বা দুল দেওয়া। তাহলে স্পন্দন গতি কি? স্পন্দন গতি হতে গেলে তার প্রথম ক্যারেক্টার হচ্ছে তাকে পর্যাবৃত্ত গতি হওয়া লাগবে, তাকে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ হওয়া লাগবে। এটা হলো মেন ক্যারেক্টার, এটা হচ্ছে মেন ক্যারেক্টার যে পর্যাবৃত্ত গতি হওয়া লাগবে। স্পন্দন গতি হতে গেলে তার প্রথম শর্ত হচ্ছে তাকে পর্যাবৃত্ত গতি হওয়া লাগবে। তার মানে কি বারবার ফিরে আসতে হবে। এখন ফিরে আসলে হবে না। এখন দেখো পর্যাবৃত্ত গতির মধ্যে যাদের গতি পথটা এমন যে পর্যায়কালের অর্ধেকটা সময় একটা নির্দিষ্ট দিকে যাবে, মানে অর্ধেক সময় যেই দিকে যাবে বাকি অর্ধেক সময়
একই পথে, পথ চেঞ্জ করা যাবে না, একই পথে তার কোন দিকে যাবে বলো তো? আমাদের বিপরীত দিকে যাবে। যেমন ধরো তোমরা যে দোলনাগুলো দুলাও, দেখো এই যে দোলনাটা আছে, এই দোলনাটা ধরো এখান থেকে ছেড়ে দিলাম, প্রথমবার যাচ্ছে এই দিকে, বাকিটা বিপরীত দিকে, এই দিকে বিপরীত দিকে। এই যে মোশন গুলো আছে, এক অর্ধেক যেই দিকে, বাকি অর্ধেক বিপরীত দিকে, অর্ধেক যেই দিকে, বাকি অর্ধেক বিপরীত দিকে, এই ধরনের মোশন গুলোকে আমরা কিন্তু বলি হচ্ছে স্পন্দন। দুলা স্পন্দন মানে একই তোমার হচ্ছে একটা পথেই অর্ধেক যেই দিকে যায়, বাকি অর্ধেক তার বিপরীত দিকে যায়, এমন তোমরা মোশন গুলো দেখবা তোমাদের সরল দোলক বা দোলনা বা পেন্ডুলাম। এই যে এরকম ধর একটা পেন্ডুলাম আছে এখানে একটা, এই পেন্ডুলামটাকে আমরা এই পথে দুলাচ্ছি, পথ চেঞ্জ করা যাবে না, একই পথে। এই যে প্রথম অর্ধেক সময় এই দিকে যায়, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যায়, এই পথে দুলে এই ধরনের যে মোশন গুলো আছে, এই মোশন গুলোকে আমরা হচ্ছে স্পন্দন গতি বলি। তাহলে দেখো পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি এদের মধ্যে কিন্তু আবার একটা মারামারি আছে। দেখো পর্যাবৃত্ত গতি মানে কি, যে তোমার হচ্ছে যে কোনো পথে নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে যদি সে অতিক্রম করতে পারে, সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। এবং পর্যাবৃত্ত গতির মধ্যে এটা কিন্তু আবার ঘূর্ণন গতি হইতে পারে, পর্যাবৃত্ত গতি কিন্তু ঘূর্ণন গতি হইতে পারে। কিন্তু এই সরল সন্ধিত স্পন্দন বা স্পন্দন গতি যেটা আছে, সরল সন্ধিত স্পন্দন বা স্পন্দন গতি যেটা আছে, দেখো এই সরল সন্ধিত স্পন্দন বা স্পন্দন গতি যেটা আছে, এই মোশন গুলা কিন্তু কখনোই ঘূর্ণন দেওয়া সম্ভব না। তার মানে একটা পথে সে একটা সময় বা অর্ধেকটা সময়, মনে করো এইখান থেকে তাকে যদি ছেড়ে দাও, সে একবার সামনে যাবে আবার ফিরে আসবে, তার যদি টোটাল 2 সেকেন্ড সময় লাগে, 2 সেকেন্ড সময়ের 1 সেকেন্ডে সে সামনে আগাবে, 1 সেকেন্ডে সামনে আগাবে, আর বাকি 1 সেকেন্ডে সে কিন্তু পিছনে কামব্যাক করবে। 1 সেকেন্ডে আগাবে, 1 সেকেন্ডে পিছাবে। তার মানে কি, অর্ধেক যেই দিকে যাবে, বাকি অর্ধেক তার বিপরীত দিকে যাবে। এই ধরনের মোশন গুলোকে আমরা বলবো হচ্ছে কি গতি বলতো? স্পন্দন। তাহলে স্পন্দন গতির জন্ম হচ্ছে পর্যাবৃত্ত গতি থেকে, কিন্তু সব পর্যাবৃত্ত গতিগুলাই তোমার স্পন্দন গতির মধ্যে আসবে না। যে সকল পর্যাবৃত্ত গতির মধ্যে বা যে সকল পর্যাবৃত্ত গতিগুলার অর্ধেকটা একদিকে যাবে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলবে, ওই ধরনের পর্যাবৃত্ত গতিগুলাকে আমরা কেবলমাত্র স্পন্দন বা দোলন গতি বলতে পারবো। তাহলে দেখো এই স্পন্দন গতির যে উদাহরণগুলো আমাদের বাস্তব জীবনে অনেক আছে, এদের যে এক্সাম্পল গুলো আছে, 1 নাম্বার এক্সাম্পল হচ্ছে ধরো সরল দোলকের গতি। সরল দোলকের গতি যেটা আছে এটা। 2 নাম্বার হচ্ছে আমাদের পেন্ডুলামের গতি যেটা আছে, পেন্ডুলামের যে গতি আছে সেটা। 3 নাম্বার হচ্ছে আমাদের স্প্রিং এর যে মোশন গুলো আছে, স্প্রিং এর যে গতি, স্প্রিং আপ এন্ড ডাউন করে, উপরে নিচে ভাইব্রেট করে, স্প্রিং এর মোশন গুলো হচ্ছে আমাদের স্পন্দন গতি। 4 নাম্বার গিটারের তার, তোমরা গিটারের তার বাজাইছো যে ভাইব্রেট করে, উপরে নিচে বা সাইড বাই সাইড যে ভাইব্রেট করে, গিটারের তারের গতি, গিটারের তার। 5 নাম্বার হচ্ছে কম্পমান সুর শলাকা মানে যেখান থেকে তুমি সুর তৈরি করতে পারো, কম্পমান সুর শলাকা। তারপর হচ্ছে 6 নাম্বার তোমার হার্টের স্পন্দন, হার্টবিট বা হার্টের স্পন্দন, এটাও কিন্তু তোমার একটা সরল সন্ধিত স্পন্দন গতির উদাহরণ। তাহলে দেখো সরল দোলকের গতি, পেন্ডুলামের গতি, স্প্রিং এর গতি, গিটারের তারের গতি, কম্পমান সুর শলাকা অথবা হার্টের যে বিট আছে, এই হার্টের বিট, হ্যাঁ, এই ধরনের যে মোশন গুলো আছে এগুলোকে আমরা বলতে পারি কি? স্পন্দন গতি। তাহলে যেহেতু এরা স্পন্দন, তার মানে এরা অবশ্যই কি? পর্যাবৃত্ত গতি। কিন্তু সব পর্যাবৃত্ত গতিগুলাই কিন্তু এই স্পন্দন গতির ভিতরে আসবে না, কারণ পর্যাবৃত্ত গতির মধ্যে এটা একটা স্পেশাল কন্ডিশন, যে পর্যাবৃত্ত গতির ভিতরে যাদের গতিপথের অর্ধেকটা সময় যেই দিকে যাবে, বাকি অর্ধেক সময় তার কোন দিকে যাবে বলো? তোমাদের বিপরীত দিকে যাবে। শুধুমাত্র তাদেরকে আমরা এই স্পন্দন গতির মধ্যে আনতে পারবো। তাহলে দেখো আমরা বিভিন্ন ধরনের গতি পড়লাম আর কি। এই সবগুলো গতি নিয়ে যদি আমরা এখন কিছু সামারি করার চেষ্টা করি, ধরো কতগুলো গতি নিব আমরা। যেমন ধরো পৃথিবীর গতি। এই পৃথিবীর কি কি গতি আছে? দেখো পৃথিবীর যে গতি আছে, এই পৃথিবীর গতি আসলে কি? সাধারণ গতি নাকি জটিল গতি? পৃথিবীর গতিটাকে আমরা কি ধরনের গতি বলবো? দেখো পৃথিবীর অনেকগুলো গতি আছে। 1 নাম্বার হচ্ছে পৃথিবীর তোমার একটা ঘূর্ণন গতি আছে। পৃথিবীর তোমার হচ্ছে ঘূর্ণন গতি আছে। পৃথিবীর গতি কখন ঘূর্ণন গতি হবে? নিজ অক্ষে পৃথিবীর গতিটাকে ঘূর্ণন পর্যাবৃত্ত দুইটাই বলা যাবে। নিজ অক্ষে মানে কি? আহ্নিক গতির জন্য। নিজ অক্ষে মানে যদি প্রশ্নের মধ্যে বলে আহ্নিক গতির জন্য কেমন হবে, এটা হলো আহ্নিক গতির জন্য।
আহ্নিক গতির জন্য আমরা পৃথিবীটাকে ঘূর্ণন গতির আওতায় আনতে পারি। পৃথিবী দেখো সূর্যের চারপাশে পৃথিবীর যে গতিটা সেটাকে কিন্তু আমরা পর্যাবৃত্ত গতিও বলতে পারি। পর্যাবৃত্ত গতি এটা হলো বার্ষিক গতির জন্য, এটা হলো বার্ষিক গতির জন্য, বার্ষিক গতির জন্য, বার্ষিক গতির জন্য, অথবা বলতে পারে সূর্যের চারপাশে, অথবা হচ্ছে সূর্যের চারপাশে যে গতিটা আছে, সূর্যের চারপাশে যে গতিটা আছে এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। আবার এই পৃথিবী কিন্তু ঘুরতে ঘুরতে সূর্যকে অতিক্রম করে চলে আসে, এই জন্য পৃথিবী কিন্তু ঘুরতে ঘুরতে চলতে পারে, এই জন্য পৃথিবীর মধ্যে চলন গতিও আছে। পৃথিবীর আরেকটা গতি হচ্ছে চলন গতি, তার মানে কি পৃথিবী ঘুরতে ঘুরতে আগায়, ঘুরতে 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 এগিয়ে যায়, ঘুরতে ঘুরতে এগিয়ে যায়। তাহলে যে সকল বস্তু ঘুরতে ঘুরতে এগিয়ে যায় ওই সকল বস্তুর গতিগুলোকে আমরা চলন গতিও বলতে পারি। তাহলে চলন গতির মধ্যে কি কি আছে দেখো, চলন গতির মধ্যে তোমার ফুটবল আছে, তোমার লাটিম আছে, সাইকেলের চাকা। তাহলে পৃথিবীর গতির মতো আর কি কি আছে দেখো, সাইকেলের চাকার গতি, সাইকেলের বা গাড়ির সাইকেলের চাকার গতি যেটা আছে এটার মধ্যেও এই ধরনের মোশন, চাকাগুলো নিজের অক্ষ বরাবর ঘুরে, তার মানে ঘূর্ণন। আবার একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরতে পারে পর্যাবৃত্ত, ঘুরতে ঘুরতে আগাইতে পারে চলন। আবার এটা হইতে পারে তোমার হচ্ছে ফুটবলের গতি যেটা আছে, ফুটবলের যে গতি এটার ভিতরে এই ধরনের গতি হইতে পারে, ফুটবলের গতি এটাকে আমরা এই ধরনের গতি বলতে পারি। তোমার লাটিমের গতি যেটা আছে, তোমার লাটিম দেখবা ঘুরতে ঘুরতে পথ আগায়া যায়, এই লাটিমের যে গতি আছে এগুলো কিন্তু হচ্ছে আমাদের এই ধরনের গতি। তাহলে দেখো এই অবজেক্ট গুলার কিন্তু একাধিক গতি আছে, হ্যাঁ, এরা কখনো ঘূর্ণন, কখনো পর্যাবৃত্ত, কখনো চলন। এই একাধিক গতি যাদের আছে তাদেরকে বলা হয় মিশ্র বা জটিল গতি। এদেরকে আমরা বলবো মিশ্র বা কি গতি, আমাদের জটিল গতি। তাহলে একাধিক মোশন থাকার কারণে এই গতিগুলোকে আমরা মিশ্র গতি বা জটিল গতি আকারে নামকরণ করতে পারি, মিশ্র গতি বা জটিল গতি আকারে নামকরণ করতে পারবো। এরকম আর কাদের কাদের গতি আছে একটু খেয়াল করো। আমরা যদি এখন মনে করো হচ্ছে যে ফ্যানের গতি বলি আমরা, যে বৈদ্যুতিক পাখার গতি যেটা, ফ্যানের গতি যেটা আছে, এই ফ্যানের গতি প্রথম যদি বলো যে ফ্যানের গতিটা হচ্ছে ঘূর্ণন, নিঃসন্দেহে এটা একটা ঘূর্ণন গতি, এটা ঘূর্ণন গতি। আবার এটাকে আমরা পর্যাবৃত্ত গতিও বলতে পারবো, এটাকে পর্যাবৃত্ত গতিও বলতে পারবো। কিন্তু ফ্যানের কিন্তু চলন গতি নেই, হ্যাঁ, ফ্যান কিন্তু চলে না। আমরা তো বলে বলি ফ্যান চালাও, ফ্যান চলে না, ফ্যান ঘুরে, আমাদের বলা উচিত ফ্যান ঘোরাও। তাহলে এই ফ্যানের কিন্তু চলন গতি নেই, ফ্যানের চলন গতি নেই, ফ্যানের চলন গতি নেই, এবং ফ্যানের তো স্পন্দন গতি থাকার প্রশ্নই আসে না। তাহলে এই ফ্যানের যে গতি এরও কিন্তু ঘূর্ণন আছে, পর্যাবৃত্ত আছে, কিন্তু চলন বলে কোনো গতি এর নেই। কেমন? এরপর আসো যদি আমি সরল দোলকের গতি বলি, সরল দোলক, এই সরল দোলক আছে, তারপর পেন্ডুলাম আছে, সরল দোলক পেন্ডুলাম, তারপর তোমার স্প্রিং আছে, তারপরে দুলনা আছে, তারপর তোমার হার্ট বিট বা হার্টের স্পন্দন, হ্যাঁ, হার্টের স্পন্দন, এই যে বিষয়গুলো আছে এদের সবার, সরল দোলক, পেন্ডুলাম, স্প্রিং, দুলনা, এদের সবার কিন্তু পর্যাবৃত্ত গতি আছে। এদের সবার গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো। আবার পর্যাবৃত্ত গতির সাথে এদের কিন্তু তোমার দোলন গতি অথবা তোমার হচ্ছে স্পন্দন গতি যেটা আছে, এই স্পন্দন গতিও কিন্তু আমরা বলতে পারবো। তার মানে এদেরকে পর্যাবৃত্ত গতিও বলা যাবে, আবার কি স্পন্দন গতি বা দোলন গতি যেটা আছে এটাও কিন্তু বলা যাবে, এটা বলারও কিন্তু সুযোগ আছে। তাহলে এগুলো সব আমরা আলোচনা করলাম। এখন আসলে আমাদের পরবর্তী কতগুলো অ্যাসাইনমেন্ট টাইপের যে প্রশ্নগুলো আছে, দেখো এখানে যে বিষয় আছে, সকল পর্যাবৃত্ত গতিগুলাকে, মানে যেগুলোকে আমরা পর্যাবৃত্ত গতি বলি, সকল পর্যাবৃত্ত গতিগুলাকে ঘূর্ণন গতি বলা যাবে না। কারণ যে কোনো পর্যাবৃত্ত গতিকেই কিন্তু ঘূর্ণন গতি বলার সুযোগ নাই, কারণ ঘূর্ণন মানে হচ্ছে ঘুরতে হবে। কিন্তু অনেক পর্যাবৃত্ত গতি আছে যারা ঘুরতে পারে না, যেমন ধরো সরল দোলকের যে গতিটা তোমাদেরকে দেখাইলাম, পেন্ডুলামের যে গতিটা দেখাইলাম, তোমার হার্টের যে বিটটা তোমাদের দেখাইলাম, এরা কিন্তু দুলে, এরা কিন্তু পর্যাবৃত্ত, বারবার ফিরে আসে, কিন্তু এরা কিন্তু অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে না। তার মানে সকল পর্যাবৃত্ত গতি হলেই তাকে কি গতি বলা যাবে না, ঘূর্ণন গতি বলা যাবে না। এই ধরনের প্রশ্নে তুমি আগে পর্যাবৃত্ত গতির ডেফিনেশন দিবা, ঘূর্ণন গতির ডেফিনেশন দিবা, ঘূর্ণন গতির শর্ত বলবা, পর্যাবৃত্ত গতির শর্ত বলবা, এরপর লাস্টে ব্রিফ করে দিলে হয়ে যাবে যে পর্যাবৃত্ত গতি আর ঘূর্ণন গতির মেইন ঝামেলাটা কোথায়। যে পর্যাবৃত্ত গতি তো যে কোনো পথে একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হলেই হবে, কিন্তু ঘূর্ণন মানে ঘোরা লাগবে নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে, এন্ড পর্যাবৃত্ত গতির সব গতি তো কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরে না। এই জন্য পর্যাবৃত্ত গতিকে সবসময় ঘূর্ণন গতি বলা যাবে না। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, নেক্সট দিন তোমরা অবশ্যই ক্লাসে করে নিয়ে আসবে। এটা আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা আছে স্পন্দন গতি। স্পন্দন গতি মানে কি দোলন গতি,
এটা এক প্রকার কি গতি বলছি বলতো আমরা? পর্যাবৃত্ত গতি বলছি। তোমাদের আগে বলছি স্পন্দন। স্পন্দন মানে কি? কাঁপা। একটা সময় যেদিকে কাঁপবে বাকি অর্ধেক তার বিপরীত দিকে কাঁপবে। তার মানে কি? একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটাচ্ছে, তার মানে এটা একটা পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে। তাহলে স্পন্দন গতি হচ্ছে এক ধরনের কি গতি? পর্যাবৃত্ত গতি। এটা তোমরা আশা করি পারবা, তোমাদের ওইভাবে আলোচনা করানো হয়েছে। এরপরে সরল দোলক, এটাও সেম টাইপের কনসেপ্ট। সরল দোলকের গতিকে কি গতি বলা হবে? স্পন্দন গতি। কারণ সরল দোলকের মোশনটা হচ্ছে এইভাবে দেয়, যে দুলে যে দুল খায় তার নাম দোলন গতি। আর দোলন গতির জন্ম হয়েছে পর্যাবৃত্ত গতি থেকে। তাহলে এই যে সরল দোলকের গতি আছে, এটাকে স্পন্দন গতিও বলা যাবে, পর্যাবৃত্ত গতিও বলা যাবে, যেটা তোমাদেরকে অলরেডি আলোচনা করে দেওয়া হয়েছে। এখন আমরা পরবর্তী জিনিস নিয়ে আলোচনা করব যে ঘড়ির কাঁটার গতি। এই যে ঘড়ির কাঁটার গতি যেটা আছে, এই ঘড়ির কাঁটার গতির মধ্যে কি কি গতি আছে? ঘড়ির কাঁটার গতি যেটা আছে, ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি হলেও কি গতি নয় বলতো আমাদের? স্পন্দন গতি না। কারণ ঘড়ির যে কাঁটাগুলো আছে, এই ঘড়ির কাঁটাগুলো কিন্তু অনবরত দেখো সে বৃত্তাকার কক্ষপথে ঘুরে ঘুরে ফিরে আসে। তাহলে ঘড়ির কাঁটার মধ্যে ঘূর্ণন গতি সম্ভব, পর্যাবৃত্ত গতি সম্ভব, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো স্পন্দন গতি সম্ভব না। কারণ স্পন্দন মানে কি? অর্ধেক একদিকে যাওয়া লাগবে, বাকি অর্ধেক তার বিপরীত দিকে যাওয়া লাগবে। তার মানে ঘড়ি কখনোই অর্ধেক সময় একদিকে যায় না, বাকি অর্ধেক উল্টা দিকে যায় না। এই জন্য ঘড়িকে কখনোই স্পন্দন গতি বলা যাবে না। আচ্ছা, এরপর আসো পরবর্তী স্লাইডে আছে চলন্ত ফ্যান। এটা অনেকবার বোঝাইছি তোমাদেরকে যে চলন্ত ফ্যানের সুইচ যদি তুমি হঠাৎ করে বন্ধ করে দাও, তাহলে ফ্যানের গতিটা আসলে কেমন হবে? যদি আমাকে বলে শুধু ফ্যানের গতির মধ্যে ঘূর্ণন আছে, পর্যাবৃত্ত দুইটাই আছে, কিন্তু একটা চলন্ত ফ্যানকে যখন সুইচ বন্ধ করে দিবা, এই বন্ধ করে দেওয়ার পরে এই ফ্যানের স্পিড কিন্তু অনবরত চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে, তখন জিনিসটাকে ঘূর্ণন হবে। কারণ সে তো বৃত্তাকার পথেই ঘুরবে। সুইচ বন্ধ করার পরে ফ্যান তো তোমার অন্য কোনো পথে ঘুরে না, সে কিন্তু বারবার একই পথে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তার মানে চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করার পরে গতিটাকে আর পর্যাবৃত্ত গতি বলা যাবে না, শুধুমাত্র ঘূর্ণন গতি বলতে হবে, কারণ তার গতি জড়তার কারণে সে ঘুরতে থাকে। এখন আসো পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের, যে সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর যে গতিটা অবশ্যই পর্যাবৃত্ত গতি। কারণ সে একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে তোমার অনবরত একটা নির্দিষ্ট সময় পর পর আবর্তন করতে থাকে। এই কারণে হেলির ধূমকেতুর গতি অথবা যে কোনো গ্রহের গতি অথবা গ্রহের চারপাশে উপগ্রহের গতি, এই সবগুলোকে কিন্তু আমরা পর্যাবৃত্ত গতি হিসেবে কাউন্ট করতে পারবো। এগুলো তোমাদের সব অ্যাসাইনমেন্ট থাকবে। এরপর যদি আমরা পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের, দেখো সূর্যের চারদিকে পৃথিবীর গতি কেমন? সূর্যের চারদিকে পৃথিবীর গতি অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে, এর ভিতরে আর কোনো গতি নাই, শুধু পর্যাবৃত্ত গতি। কারণ সে উপবৃত্তাকার কক্ষপথে বারবার প্রদক্ষিণ করছে। সকল সরল সন্দন, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে তোমাদের এই যে 6টা প্রশ্ন দেখালাম আমরা, বা আজকের যে আলোচনার বিষয়টা ছিল বিভিন্ন ধরনের গতি নিয়ে, এই সব ধরনের গতিগুলো তোমরা বাসায় সুন্দর করে পড়ে নোট করে আমাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট আকারে নিয়ে আসবে। এবং লাস্ট যে 6টা প্রশ্ন পড়ালাম, এই প্রশ্নগুলোর অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে ব্যাখ্যা করে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।